অনাদর অবহেলায় মৌলিক অধিকার বঞ্চিত প্রায় 10 লাখ পথশিশু। জড়াচ্ছে অপরাধ ও মাদক কারবারে, আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি। প্রকল্প আমাদেরকে শিক্ষা দেয় এটা কাজ করবে কি করবে না, সেটিকে আসলে স্কেল আপ করা বা ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়া দরকার। দাবি পূরণের ঘোষণা ছাড়া কাকরাইল ছাড়বে না জগন্নাথের শিক্ষার্থীরা। তথ্য উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারার দায় নেবে না আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের উচিত তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে, প্রশাসনকে সহযোগিতা করা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবার দায়ী নই। চট্টগ্রামের উন্নয়নে নগর সরকারের জোর দাবি, ইতিবাচক সারা প্রধান উপদেষ্টার। যন্ত্রপাতি কিনতে 300 কোটি টাকা বরাদ্দ চান মেয়র। সাতক্ষীরায় হঠাৎ মড়কের কবলে বাগদা চিংড়ি, মৌসুমের শুরুতেই লোকসানের চাষিরা। রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা। এবং আবিরাতে অকেজো বুথ আর খেলাপি ঋণে ঢুকছে জনতা ব্যাংক। মরদেহ পরিবহনে অনাগ্রহ বিমানের 2 রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেবায় প্রবাসীদের অসন্তোষ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি মশিউর অনিক। ঝরা ফুলের মতোই এই সমস্ত শিশুর ভাগ্য। শিশুর জন্য এক টুকরো সাজানো বাগান, সে তো আপনার আমার আমাদের সবার চাওয়া। কিন্তু পথ শিশুদের কপালে ভাগ্যে তার বিন্দুমাত্র কি জোটে? অনাদরে অবহেলায় মৌলিক অধিকার বঞ্চিত এই সমস্ত মলিন শীর্ণ মানুষেরা তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা প্রান্তে শুধু দেখে অবহেলা আর অনাদর। যাদের রোজগার জীবনে নেই আহারের নিশ্চয়তা, শিক্ষা, স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার তো অনেক দূরের কথা। সমাজ বিশ্লেষকরা বলছেন, সুযোগ সন্ধানীদের কেউ কেউ তাদের হাত ধরে নিয়ে চড়াচ্ছেন গ্যাং সংস্কৃতি এবং মাদক কারবারে। এমন বাস্তবতায় শিশু অধিকার কর্মীদের দাবি পথশিশুদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করার। আর সমাজ কল্যাণ অধিদপ্তর বলছে, সুবিধাবঞ্চিত এই সমস্ত শিশুদের সুরক্ষায় বাজেটে বরাদ্দ বাড়ানো জরুরি। বাকিরা জানাচ্ছেন সাজিদ রাফাত। যে বয়সটা পড়ার সময়, সেই বয়সে কাজে কেউ তাদের করে না আদর, নেয় না বুকে গুঁজে। ঝরা ফুলের মতোই ভাগ্য এসব শিশুদের, অবহেলা আর অনাদর যাদের নিত্য সঙ্গী। মা হারিয়ে বাবার সাথে পথের ধারে ঠাঁই হয়েছে 4 বছরের শিশু সিয়ামের। যেন পথের ফুল নিজের হাতে বুনছে ফুলের মালা। বিক্রি করে জোগাবেন 2 ভাই বোনের খাবার। নুডলস আমার প্রিয়। ছোটবেলা আমার মা আমার নুডলস খাওয়াইতো, তারপর আমি নুডলস কেউ রাতে খাই না। আমার অনেক মন চায় কি স্কুলে যেতে, বাচ্চাদের সাথে খেলতে। ফুল বেচা তারপর যা টিয়া দে বাচ্চাই। শৈশবের গ্লানিময় বাস্তবতা নিয়ে পথেই বেড়ে উঠছে হাজারো শিশু, যাদের পাতে মেলে না পুষ্টিকর খাবার। বাবা মার সাথে থাকতে ধরেন ভালো জীবন কাটা, এখানে সেই কষ্ট। মাথায় বালিশ কিছুই নাই এখানে। বেশিরভাগ খাওয়া দাওয়া হয় না, না খাই তাই এক বেলা খাই ওই ভালো কথা হোটেলে। মোহাম্মদপুর হোম, এই হোমে মারে, এই হোম থেকে আয় পড়ছে। খানা করি এখানে করে এনেই ঘুমাই, গরম লাগে, মশা কামড়ায়, মাঝে মাঝে পোলাওয়ান ধরে মারে। পড়াশোনা করে করে খাবার খাইয়ে করে চাকরি করে পারি না কিছু করতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2023-এর জরিপ বলছে, সারা দেশে পথশিশুর সংখ্যা প্রায় 10 লক্ষাধিক, যার প্রায় 82% ছেলে, যাদের 13% পরিবার থেকে বিচ্ছিন্ন আর 6% এতিম। সমীক্ষার তথ্য আরও বলছে, প্রতি 5 জনে একজন ছিন্নমূল শিশু ভাঙাড়ি সংগ্রহ করে, 15% শিশু বিভিন্ন দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করে, আর 9% পথে ঘাটে ফেরি করে বেড়ায়।
সার্ভে অন স্ট্রিট চিলড্রেনের তথ্য বলছে, খোলা আকাশের নিচে বসবাসকারী শিশুদের প্রায় 83% নির্যাতনের শিকার হয়। পথশিশুদের জীবন অবহেলা আর কষ্টের এক অমোঘ বাস্তবতা। তাদের ভবিষ্যৎ যেন নিগুড় অন্ধকারের প্রতিচ্ছবি। সমাজের অবস্থা সম্পন্ন পরিবারের শিশুদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে যখন কত শত আয়োজন, তখন এসব অসহায় পথশিশুদের পাশে কজনই বা আছে? এমন বাস্তবতায় তাদের প্রয়োজন মানবিক সহায়তা ও রাষ্ট্রের অভিভাবকত্বের আদুরে দৃষ্টি। সমাজ বিশ্লেষকদের মতে, অপরাধী সংগঠনগুলোর টার্গেটের শিকার হচ্ছে পথশিশুরা। ব্যবহৃত হচ্ছে গ্যাং কালচার ও মাদক বহনের মতো ঝুঁকিপূর্ণ কাজে। এই ভয়াবহতা থেকে মুক্তি পেতে টেকসই প্রকল্পের মাধ্যমে সরকারি বেসরকারিভাবে উদ্যোগ নেয়ার তাগিদ দেন তারা। রাষ্ট্র বা বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে এদেরকে পরিচালিত করতে বা বড় করতে না পারে, এরাই সমাজের ভারসাম্য নষ্ট করে ফেলবে। কিভাবে নষ্ট করবে? তারা নানা ধরনের অপরাধের সাথে নিজেরা বেঁচে থাকার জন্য জড়িত হবে। সমাজের মধ্যে যারা স্বার্থান্বেষী গোষ্ঠী বা ব্যক্তি যারা রয়েছে, তারা এদেরকে একত্রিত করে বিভিন্ন গ্যাং বা দল বা উপদল তৈরি করে এদেরকে দিয়ে নানা ধরনের অপরাধ করাবে, এবং যার মধ্যে দিয়ে সমাজের মধ্যে যে স্বাভাবিক যে সামাজিক যে ভারসাম্য সেটি নষ্ট হবে। শিশু অধিকার কর্মীরা বলছেন, অবহেলিত এই জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। প্রয়োজনে শিশুদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনেরও পরামর্শ তাদের। সে যে খাবারটা খাচ্ছে সেটা কিন্তু আনহেলদি, এবং তার যখন অসুস্থতা হচ্ছে সেটা কিন্তু সে চিকিৎসা পাচ্ছে না। শিশুদের জন্য যে বাজেটিংটা, এই বাজেটিংটাও আমরা দেখেছি যে ইতিপূর্বে যে বাজেট হয়, কিন্তু এই বাজেটটা কোনো কাজে আসে না। বাসস্থান, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরনের সংকট আর আলোকের ঝর্ণাধারায় সুবিধাবঞ্চিত শিশুদের ফেরাতে কাজ করছে বিভিন্ন উন্নয়ন সংস্থা। শুধু প্রকল্পে আটকে না থেকে তা কার্যকরে গতি আনতে সবাইকে সমন্বিত উদ্যোগে গুরুত্ব দেন তারা। পরিকল্পনা থাকতে হবে, বাজেট থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, মনিটরিং থাকতে হবে। এখন এই প্রকল্প এটা করে না। প্রকল্প আমাদেরকে শিক্ষা দেয় এটা কাজ করবে কি করবে না, টেস্টের মতো। কিন্তু সেটা যখন টেস্টেড হয় যে এটি ভালো কাজ করবে, তাহলে সেটিকে আসলে স্কেল আপ করা বা ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়া দরকার। সমাজসেবা অধিদপ্তর বলছে, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে চলমান রয়েছে বিভিন্ন মেয়াদী প্রকল্প। অপব্যবহার আর নির্যাতন থেকে শিশুদের সুরক্ষায় বাজেট বৃদ্ধিরও আশ্বাস দেন অধিদপ্তরের মহাপরিচালক। মেন্টাল ডেভেলপমেন্ট, শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি সে যাতে ফ্যামিলিতে ফিরে যেতে পারে এবং কর্মসংস্থানে নিয়োজিত থাকতে পারে, এই কারণে আমরা তাদেরকে বিনোদনমূলক কর্মসূচিতেও অন্তর্ভুক্ত করে থাকি। আমরা 45 কোটি টাকার বাজেট রেখেছি এবং আগামী অর্থ বছরে আমরা আশা করি এই বাজেট আরও বৃদ্ধি করা হবে এবং এই সহযোগিতার মাত্রা স্কোপ আমরা আরও বৃদ্ধি করতে সক্ষম হব। অন্ধকার আর অবহেলার নিয়তি থেকে পথের শিশুরা ফিরবে কবে, বা কিভাবে ফিরবে আলোর পথে, এই প্রশ্ন হয়তো সবার, কিন্তু উত্তর মেলানোর দায়িত্ব ঠিক কার? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে তথ্য উপদেষ্টার উপর এই হামলার দায় শিক্ষার্থীদের নয় বলে দাবি আন্দোলনকারীদের। সেই সাথে 3 দফা দাবি পূরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা না আসা পর্যন্ত কাকরাইল মোড় না ছাড়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এর আগে যে কোনো যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে সরকার প্রস্তুত বলে জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। 3 দফা দাবিতে দিনভর বিক্ষোভ করতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে আসেন তথ্য উপদেষ্টা। তখন ঘড়ির কাঁটায় বাজে রাত 10:30। তবে সেখানে পৌঁছাতেই তোপের মুখে পড়েন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তাকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীদের একটি অংশ ভুয়া ভুয়া বলে চিৎকার ও শোরগোল করতে থাকে। এ সময় বক্তব্য দিতে মাইক্রোফোন হাতে নিলে হঠাৎ করেই মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারা হয়, আর তাতে কথা শেষ না করেই ঘটনাস্থল ছেড়ে যান মাহফুজ আলম। আমি কথা বলবো না।
শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে থাকার ঘোষণা দিলেও এমন উদ্ভূত পরিস্থিতি তৈরি ও তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপের ঘটনায় দুঃখ প্রকাশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে উপদেষ্টার উপর বোতল নিক্ষেপ ঘটনার সাথে জড়িতকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি করেন তারা। ছাত্রদের পক্ষ থেকে এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখানকার সিসিটিভি ফুটেজ কালেকশন করে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে আমরা খুঁজে বের করব এবং তার মোটিভ এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব এবং তাকে বিচারের মুখোমুখি করার জন্য আপনাদের সহযোগিতা সহ আমরা পদক্ষেপ গ্রহণ করব। এমন অবস্থায় নিজেদের অবস্থানও পরিষ্কার করেন আন্দোলনরতরা। তারা বলেন উপদেষ্টার উপর হামলার দায় নেবে না শিক্ষার্থীরা। সেই সাথে সরকারের পক্ষ থেকে তাদের 3 দফা দাবির বিষয়ে সুস্পষ্ট বার্তা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবার দায়ী নই। আমাদের এই দাবি, আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। এর আগে আন্দোলনরত প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তাদের দাবি মেনে নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। তবে আন্দোলনের নামে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সহ গুরুত্বপূর্ণ স্থান ঘেরাও কর্মসূচির বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন মাহফুজ আলম। চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব। যথেষ্ট হয়েছে। যারা আন্দোলন করেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে, তারা আমার উপর হামলা করেনি, হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন। এর আগে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে বেলা 11টার দিকে যমুনামুখী হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানান আন্দোলনরতরা। সানিম রিধা, এখন, ঢাকা। চট্টগ্রামে প্রধান উপদেষ্টার প্রথম সফরে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নের নতুন করে আলোচনায় আসলো নগর সরকারের প্রসঙ্গ। আর এই বিষয়ে প্রধান উপদেষ্টার ইতিবাচক মনোভাবে আশাবাদী নগরের মেয়র। এই সফরে নগরীর জলাবদ্ধতা নিরসন, সড়ক অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে চট্টগ্রামবাসীরা। আর এই সময় সিটি কর্পোরেশনের নালা ও খাল পরিচ্ছন্নতার কাজের জন্য যন্ত্রপাতি কিনতে 300 কোটি টাকা বরাদ্দ দেওয়ার অনুরোধ জানান মেয়র। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বাণিজ্যিক রাজধানীর তকমা পেলেও প্রতি বছরই বর্ষায় বৃষ্টিতে ডুবে যায় চট্টগ্রাম নগরী। নগরবাসীর দুর্ভোগ নিরসনে 4টি সংস্থার আওতায় প্রায় 14,500 কোটি টাকার প্রকল্পের কাজ চললেও মিলেনি সুফল। এজন্য বিভিন্ন সংস্থার কাজে সমন্বয়হীনতা, দুর্নীতি ও যথাযথ পরিকল্পনার অভাবকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। আর একে অপরের উপর দোষ দিয়ে দায় সেরেছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনে 4 উপদেষ্টাকে তদারকির দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরই মধ্যে 11টি করণীয় নির্ধারণ করে তা শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 4 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপরই শুরু হয় তোড়জোড়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর চট্টগ্রামে প্রথম সফরেও আগামীতে জলাবদ্ধতা শূন্য পর্যায়ে নামিয়ে আসার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সব সংস্থা সম্মিলিতভাবে কাজ করায় এই মৌসুমে চট্টগ্রামে জলাবদ্ধতার দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা নগরবাসীর। আমার মনে হয় স্ট্যান্ডার্ড বাড়বে, কাজের আগ্রহ বাড়বে এবং এটাতে বলার অপেক্ষা রাখে না যে হয়তো আগামী মৌসুমে আমরা হয়তো কিছুটা উন্নতি হতে পারে। যদিও মেয়র বলছেন হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও চট্টগ্রামকে পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগর হিসাবে গড়তে নগর সরকার গঠনের বিকল্প নেই। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সিটি গভর্নমেন্টের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ইতিবাচক সাড়া দেয়ায় আশাবাদী মেয়র। এ সময় সিটি কর্পোরেশনের নালা ও খাল পরিচ্ছন্নতা কাজের জন্য যন্ত্রপাতি কিনতে 300 কোটি টাকা বরাদ্দ দেওয়ারও অনুরোধ জানান মেয়র। খালের উপর বাড়ি উঠে গেছে, নালার উপর ইনস্টিটিউশন হয়ে গেছে, নালার উপর মার্কেট হয়ে গেছে।
সো দ্যাট এইগুলো যাতে না হয় সেজন্য নগর সরকার হলে পরে যে জনপ্রতিনিধি মেয়র হিসাবে সমস্ত সেবা প্রদানকারী সংস্থার সাথে একটা সম্পর্ক রাখতে পারলো। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি নাগরিক সমাজের সঙ্গে সভায় উঠে আসে বেশ কিছু ইস্যু। এই সময় চট্টগ্রামে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন পুনরায় চালু, নতুন হাসপাতাল নির্মাণ, নগরীর যানজট নিরসনে সড়ক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তরের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সব মিলিয়ে এই সফরে চট্টগ্রাম উন্নয়নকে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব দেয় খুশি ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশন না বলে উনি বলে পৌরসভার সময় তো সবগুলো একসময় করা হতো, ঠিক ওইটাও আদলে যদি করা হয় আমি বলবো যে এটাও তো একটা বড় ডেভেলপমেন্ট। বন্দরের চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সাথে ভারতের 7 সিস্টার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংযোগ স্থাপিত হবে। এতে বিদেশি বিনিয়োগ, নতুন কর্মসংস্থান তৈরি ও দেশের অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশীজন ও ব্যবসায়ীরা। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। বাংলাদেশের অন্যতম রপ্তানি সম্পদ এই বাগদা চিংড়ি, কিন্তু সাতক্ষীরায় বেশিরভাগ ঘেরে হঠাৎ করেই মরক লাগায় মারা যাচ্ছে বাগদা চিংড়িগুলো। এতে মৌসুমের শুরুতেই বড় অঙ্কের একটা লোকসানের মুখে পড়ছেন বাগদা চাষিরা। ফলে এই চলতি বছরে বাগদা চিংড়ি উৎপাদন আর তার সাথে রপ্তানির যে লক্ষ্যমাত্রা তা পূরণ নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের শঙ্কা। সাতক্ষীরা থেকে আসান রাজীবের প্রতিবেদন, যেখানে ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকার ঘেরে চাষ হয় বাগদা, গলদা, হরিণা, চাকাসহ বিভিন্ন প্রজাতির চিংড়ি। তবে বাগদার চাষ হয় সবচেয়ে বেশি। উৎপাদিত এসব চিংড়ির 90% রপ্তানি হয়। তবে চলতি বছর বাগদা চিংড়িতে মড়ক দেখা দেয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এতে প্রভাব পড়বে রপ্তানি আয়ে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের চিংড়ি চাষি মনিরুল ইসলাম চলতি বছর 7.5 বিঘা ঘেরে চাষ করেছেন বাগদা চিংড়ি। গত মৌসুমে একই জমিতে বিপুল পরিমাণ উৎপাদন হলেও এবার মড়ক দেখা দেয়ায় দিশেহারা তিনি। ভাইরাস লেগে ঘেরে ফুল মাঠ, এবছর প্রায় 2-3 লাখ টাকা লস হবে। শুধু মনিরুল ইসলাম নয়, একই অবস্থা জেলার অধিকাংশ ঘেরের। মড়ক রোগে মরে যাচ্ছে 70% চিংড়ি, যাতে বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে চাষিরা। মাছ ছাড়ার পরে 15 দিন মাছের বয়স হওয়ার পরে থেকে ভাইরাস শুরু। 25 থেকে 30 দিনের মধ্যে 15টা মারা যাচ্ছে। আমরা ঘেরে প্রসেসিং ভালো করছি। কারণ আমার 16-18 বিঘা ঘেরে যদি আমি হিসাব করি যে আমার অন্তত 8 থেকে 9 কেজি মাছ পড়ার কথা, সেখানে সকালে এসে দেখতেছি যে 400 গ্রাম 500 গ্রাম মাছ পড়তেছে। তার ভিতর থেকে সেই 500 গ্রামের ভেতর থেকে 300 গ্রাম 400 গ্রাম হচ্ছে মরে লাল হয়ে গেছে, সেগুলো বেচার উপযোগী নয়। মাছের প্রোডাকশান কি হচ্ছে জানি না, যে সবই কোনো মাছই হচ্ছে না, সব ঘেরেই মাছ মারা যাচ্ছে। তারা বলছেন রোগ ঠেকাতে বিভিন্ন ওষুধ ব্যবহার করেও মিলছে না প্রতিকার। এছাড়া সাতক্ষীরায় সরকারিভাবে একটি হ্যাচারি থাকলেও দীর্ঘদিন রেনুর উৎপাদন না হওয়ায় কক্সবাজারের রেনু কিনতে বাধ্য হচ্ছেন তারা। আমরা ঘের তো প্রসেসিং তো খুব ভালোভাবে করছি, কিন্তু পোনার মান, গুণগত মান একদম ঠিক নেই। কক্সবাজার থেকে মাছ নিয়ে ওটা আর কি ভাইরাস মুক্ত হয় না, কারণ ওটা ঘিরে দেওয়ার সাথে সাথে 1 মাস পরেই মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত কিছু ঘের পরিদর্শন করে চাষিদের পানি ও মাটি পরীক্ষা করে মাছ ছাড়ার পরামর্শ দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা। তবে নানা প্রতিকূলতার মাঝেও চিংড়ি উৎপাদন বাড়ছে বলে আশাবাদ জানান তারা। একই চ্যানেলের অনেকগুলো চাষি নদীর এপাশে ওপাশে সব জায়গায় কিন্তু চাষ করতেছে। এখন কোনো একটা সিঙ্গেল ঘেরে যদি রোগের প্রাদুর্ভাব হয়ে যায়, সেক্ষেত্রে সেই পানি যখন সে ক্যানেলে রিলিজ করে, ক্যানেল থেকে নদীতে যায়, নদীর থেকে আবার অন্য আরেকজন যে ঘেরে পানি উঠাচ্ছে তার ঘেরে কিন্তু এর সাথে সাথে ওই ভাইরাসযুক্ত পানি তার মধ্যে প্রবেশ করতেছে। চাষিদের প্রতি আমাদের পরামর্শ হলো ওই পানিটি যথাসম্ভব ট্রিটমেন্ট করে পানিটা ঘেরে প্রবেশ করাতে হবে। 3-4 গুণ তাদের প্রোডাকশন বেড়েছে, যে কারণে গত বছরে আমাদের প্রোডাকশনটা বেড়েছিল। 26,000 মেট্রিক টন আমাদের উৎপাদন হয়, তার চেয়ে আরও বেড়েছে 26,350 মেট্রিক টন আমাদের উৎপাদন হয়েছে। এই বছর আমরা আশা করছি যে এই প্রোডাকশনটা আরও বাড়বে, যেহেতু ক্লাস্টার পদ্ধতিতে যারা চাষ করে তারা এবারও আবার স্টক করবে।
সরকারি হিসেবে জেলায় ৬৫,৫৩৬ হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘেরের সংখ্যা ৫৪,৯৩৫টি, যেখানে এবছর ২৬,৫০০ টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার চিংড়ি চাষের সাথে সংশ্লিষ্টরা বলছেন, চিংড়ির মড়ক প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন চিংড়ি চাষিরা, ঠিক তেমনি প্রভাব পড়বে চিংড়ি রপ্তানিতে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। টাঙ্গাইলে ধানের বাম্পার ফলন হলেও বিক্রি মূল্য নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। উৎপাদন সংশ্লিষ্ট উপকরণের দাম দিন দিন বৃদ্ধি পেলেও সেভাবে ধানের দাম না বাড়ায় হতাশ তারা। এদিকে নানা জটিলতায় সরকারি নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারেন না অধিকাংশ কৃষক, যার ফলে মধ্যস্বত্বভোগী ও ফরিয়াদের কাছে ধান বিক্রি করতে হচ্ছে কম দামেই। এতে করে ধান চাষে অনাগ্রহী হয়ে কৃষক ঝুঁকছেন অন্য ফসল চাষে। বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। টাঙ্গাইলের মাঠের পর মাঠে ঝুলছে সোনালী ধানের শীষ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ধান কাটার ধুম। টাঙ্গাইল সদরের ধরের বাড়ি গ্রামের প্রান্তিক কৃষক আব্দুল আওয়াল চলতি মৌসুমে ৪৫% জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছেন। চড়া উৎপাদন খরচের এই সময়ে বর্তমান বাজার দরে ধান বিক্রি করে লোকসানের কথা জানান তিনি। নিজের ধান নিজের চাউল আমি খাওয়ার জন্য যাতে কিনা না খাওয়ার লাগে, এই জন্য আমি খেতে আবাদ করি, তা নাহলে আবাদ করার লাভ নাই, লস। আগের তুলনায় হাল চাষে বেড়েছে খরচ, এছাড়া কীটনাশক ও সারের দামও বাড়তি, তার উপর রয়েছে শ্রমিকের মজুরি। সব মিলিয়ে উৎপাদন ব্যয় বেড়েছে। তবে সেই তুলনায় ধানের দাম পাচ্ছেন না কৃষকরা। ধান উৎপাদন লাভজনক করতে সরাসরি ও সহজ পদ্ধতিতে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করার দাবি তাদের। কারেন্ট বিলের দাম বাড়ায় দেয়, সারের দাম বাড়ায় দেয়, ট্রাক্টরের বিল বাড়তি, সব মিলাই দেখা যাচ্ছে প্রতি বছরই আমাদের ধান উৎপাদন করতে লসই হয়, লাভ হয় না। 100 টাকা 120 টাকা ডিসিমাল ধান ধরে এই মেশিনে ধান কাটা নাকি কামড়ানো এইগুলা খরচা দেওয়াটা একটু আমাদের পক্ষে একটু অসুবিধা হইতো দেখে এই জন্য নিজেরাই কইরা দইছি। কৃষি গবেষকরা বলছেন, দেশের বৃহৎ মানুষের খাদ্যাভ্যাস ভাতের চাহিদা মেটাতে হলে আমদানি নির্ভরতায় তা সম্ভব নয়। এজন্য উৎপাদন ব্যবস্থায় সহজ যান্ত্রিকীকরণ ও ধানের মূল্য বৃদ্ধিতে মনোযোগ দেওয়া জরুরি। আমাদের প্রথাগত যে কৃষি ব্যবস্থা, সেইখান থেকে আমাদের আধুনিক কৃষি ব্যবস্থা, বিশেষ করে যদি বলি মেশিনাইজেশনের মধ্যে যদি আমরা এটাকে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমাদের এই কৃষকরা উপকৃত হবে। এদিকে ধানের বাজার মনিটরিংয়ের বিষয়ে তেমন আগ্রহ দেখা যায়নি কৃষি বিভাগের। ধানের উৎপাদন বৃদ্ধি তাদের মূল লক্ষ্য। অন্যদিকে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা বলছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। অতি সত্ত্বরে আবার এই মেশিনগুলো যখন ডিস্ট্রিবিউশন শুরু হবে এবং কৃষকরাও যেহেতু এটাতে লাভবান হচ্ছে, তারাও নিজেরাও এই মেশিনগুলো হয়তো সমিতির মাধ্যমে, যেহেতু দাম একটু বেশি, একটু সমিতির মাধ্যমেও তারা যদি কিনতে পারে, তাহলে আশা করি যে ভবিষ্যতে এই কৃষকের যে উৎপাদন মূল্যটা আসলে এটা অনেক কমে আসবে। অ্যাপসের মাধ্যমে আমরা আবেদন যারা আগে করবে তারাই আমাদেরকে সরকারি গুদামে ধান দিতে পারবে। চালের মূল্য 49 টাকা প্রতি কেজি। সরকার নির্ধারিত চাল কলের মাধ্যমে আমরা এই চাল সংগ্রহ করব। চলতি মৌসুমে জেলায় 1,76,145 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এখন টাঙ্গাইল। নওগাঁর হাটবাজারে উঠতে শুরু করেছে বোরো ধান, আর এই সপ্তাহের ব্যবধানে প্রতি মন ধানের দাম 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। জাতভেদে প্রতি মন ধান এখন বিক্রি হচ্ছে 1100 থেকে 1320 টাকা পর্যন্ত। তবে এই দামেও সন্তুষ্ট নন কৃষকরা। এ নিয়ে আরও খবর জানাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরীপুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, আপনার মাধ্যমে জানতে চাই যে ধানের দাম কত হলে মূলত কৃষকদের উৎপাদন খরচ উঠবে, আর সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এবার পূরণ হবে কিনা? অনেক নওগাঁয় এর উপর ধান কাটা মাড়াইয়ের ভর মৌসুম চলছে এবং কৃষকরা যেহেতু ধার দেনা করে ধান আবাদ করেছেন এবং সেই সব ধার দেনা পরিশোধের জন্য কৃষকরা হাট বাজারে ধান বিক্রি করছেন। বলা যায় যে কিছুদিন আগেও সব ধরনের ধানের দাম অনেক কম ছিল, প্রায় 150 থেকে 200 টাকা পর্যন্ত। তবে গত এক সপ্তাহের ব্যবধানে আবারও ধানের দাম
বাড়তে শুরু করছে, অর্থাৎ বলা যায় যে প্রতি মণ ধানের দাম 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। এবং ধানের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু বিভিন্ন চাল উৎপাদনকারী বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছেন তারা ধান কেনার পর থেকেই আমরা দেখেছি যে ধানের দাম বাড়তে শুরু করছে এবং আগামীতে আরও কিছু দিন পর ধানের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কৃষকরা বলছেন, যদি ধানের দামের কথা যদি বলে যে আজ যে সব ধান বিক্রি হচ্ছে, এখানে কাটারি ভোগ ধান বিক্রি হচ্ছে প্রকারভেদে 1280 থেকে 1320 টাকা পর্যন্ত, জিরা শাইল 1250 থেকে 1300 টাকা পর্যন্ত, সুফলতা ধান বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকা এবং ব্রি 28 ধান বিক্রি হচ্ছে 1100 টাকা মণ পর্যন্ত। কৃষকরা বলছেন যেহেতু তাদের ধান উৎপাদন খরচ এবছর বেশি হয়েছে, সে তুলনায় তারা ধানের ন্যায্য দাম পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন যদি ধানের দাম 1400 টাকা মণের উপর হয় সেক্ষেত্রে তাদের জন্য কিছুটা সুবিধা হয়, কারণ তারা জানিয়েছেন যে শ্রমিক, সার, কীটনাশক সহ সবকিছুতেই বলা যায় যে এবছর প্রায় প্রতি বিঘেতে 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত ধান উৎপাদন খরচ বেড়েছে। সেই তুলনায় তারা আসলে ধানের দাম পাচ্ছেন না। ধানের দাম আরও কিছুটা বেশি হলে কৃষকদের জন্য সুবিধা হয় বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয়টা হলো যে তারা আরও বলছেন যেহেতু ব্যবসায়ীরা অনেকটা সিন্ডিকেট করে ধানের দাম কম বেশি করে থাকেন বলে তারা জানিয়েছেন, যখনই ধানের সরবরাহ বাড়ে তখন ধানের দাম কিছুটা কম হয়, আবার যখন ধানের সরবরাহ কিছুটা কম হয় আবার তখন ধানের দাম বাড়ে। অর্থাৎ বলা যায় যে ধানের দাম 1400 টাকা মণের উপর হলে কৃষকদের জন্য সুবিধা হয়। আর জেলাতে যে পরিমাণ ধানের আবাদ হয়েছে বলা যায় যে 1,96,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 12,86,000 টন ধান উৎপাদন হয়েছে। তো এই ছিল আমার কাছে ধানের আবাদ এবং দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী, জানাচ্ছিলেন সেখানে বোরো ধান ওঠার সবশেষ দরদামের খোঁজখবর। বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে খুলনায় চলছে বেশ তোড়জোড়। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো নগরী। আর এই খুলনা ও বরিশাল বিভাগের প্রতিটি জেলা উপজেলায় চলছে কর্মী সমাবেশ। দুই বিভাগের সমন্বয় করা এবারের যেই তারুণ্যের সমাবেশ হতে যাচ্ছে তা দেশবাসীর কাছে সর্ববৃহৎ সাক্ষী হয়ে থাকবে বলে মনে করছেন বিএনপির নেতারা। তরিকুল ইসলামের প্রতিবেদন, যেখানে ক্যামেরায় ছিলেন আবুল বাশার। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের পর এবার খুলনায় আয়োজন করা হচ্ছে তারুণ্যের সমাবেশ। নগর জুড়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। কর্মসূচি ঘিরে দিনভর মাইকিং আর বিলবোর্ড টানানো হয়েছে বিভাগ জুড়ে। খুলনা ও বরিশাল বিভাগে উক্ত সমাবেশে দলে দলে যোগ দিন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে 17 মে অনুষ্ঠিত হবে সমাবেশ। খুলনার শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে বিকেল 4টায় সমাবেশ আয়োজনে ব্যস্ত সময় পার করছেন দুই বিভাগের নেতাকর্মীরা। প্রতিদিনই চলছে কর্মী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশ ঘিরে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান ছাত্রনেতারা। খুলনার ইতিহাসে সর্ববৃহৎ একটি তারুণ্যের সমাবেশ আমরা খুলনাবাসী এবং বরিশালবাসী সমন্বয়ে বাংলাদেশের পুরো দেশবাসীকে আমরা উপহার দেব। এই আয়োজনকে স্বাগত জানাচ্ছে নগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে প্রতিদিন প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, মিছিল ও প্রচারণায় অংশ নিচ্ছে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। বলছেন তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এটি প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনায় উজ্জ্বল স্মারক। এই যে অপশক্তি, এই অপশক্তিকে বিতাড়িত করা যায়, অর্থাৎ মেধাভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি কিন্তু আমরা আকর্ষণীয় করে তোলার জন্যই আমাদের এই ধরনের সমাবেশ। এই যে নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে নতুন প্রজন্মের তাদের মতামত, তাদের ভোট, তাদের পরামর্শকে কাজে লাগিয়ে একটি আধুনিক, গণতান্ত্রিক, মানবিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। তরুণদের এই মিলন মেলায় অংশ নিতে ইতিমধ্যে খুলনায় পৌঁছেছেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা। খুলনা মহানগরীর আবাসিক হোটেলগুলোতেও অগ্রিম বুকিং দেওয়া শেষ হয়েছে। এই সমাবেশ থেকেই তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে, এমনটি প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। তরিকুল ইসলাম, এখন খুলনা।
দীর্ঘ 4 দশক পর শুরু হয়েছে চাঁদপুরের পুরান বাজার রাজা খাল সংস্কার কাজ। এতে জলাবদ্ধতা নিরসন হয়ে ভোগান্তি কমবে স্থানীয় বাসিন্দাদের। কর্তৃপক্ষ বলছে, জেলার বিভিন্ন উপজেলায় ছোট বড় মিলিয়ে 10টি খালের সংস্কার কাজ চলছে, যাতে খালের পানির প্রবাহ বেড়ে সেচ সুবিধা পাবেন কয়েক লাখ কৃষক। সহকর্মী তালহা জুবাইরের প্রতিবেদনে বিস্তারিত। দেখে বুঝার উপায় নেই, অথচ একসময় এই খালি প্রবাহিত হতো স্বচ্ছ পানির ধারা, যা স্থানীয়দের দৈনন্দিন কাজের পাশাপাশি ব্যবহৃত হতো কৃষিকাজে। কিন্তু দীর্ঘদিনের অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। চাঁদপুরের পুরানবাজার ডাকাতিয়া নদী থেকে দোকানগড় এলাকা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটারের এই খালটি স্থানীয়দের কাছে রাজাখাল নামে পরিচিত। খালটি ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পানি প্রবাহ। এতে প্রতি বর্ষায় পানি নিষ্কাশন না হয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা ও বন্যার। তবে আশার কথা হচ্ছে, 4 দশক পর হলেও অবশেষে শুরু হয়েছে খালটির সংস্কার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। অন্যান্য বছর যে বন্যা হইতো, পানি নামতে পারতো না, এখন মনে করেন আলাদা দিলে খাল কাটছে, এখন পানি বর্ষাকালে আলাদা দিলে নামতে পারবো। পাইপ দিয়ে পানি নিব, পানি নিয়ে খেতে খেতে দিব, এটার জন্য সুবিধা দেবো কৃষকদের জন্য। আমরা মাছ ধরছি খালের ভিতরে কোনো এক সময়, কিন্তু এখন খালে মাছ তো দূরে থাক, খালে নামার উপযোগী নাই। গা গোসল দেওয়া যাবে, খেতে খামারে পানি দেওয়া যাবে, জলাবদ্ধতার সৃষ্টি হইব না, ময়লা আবর্জনা জমা হইব না। পুরানবাজার রাজাখালের পাশাপাশি চলতি অর্থ বছরে জেলায় সংস্কার করা হচ্ছে ছোট বড় আরো 9টি খাল। ইতোমধ্যে 3টি খালের খনন শেষ হয়েছে, চলমান রয়েছে বাকি 7টি খালের খনন কাজ, যা শেষ হলে সেচের আওতায় আসছে কয়েক হাজার হেক্টর কৃষি জমি। এতে এক ফসলি জমিতে সুযোগ হবে একাধিক ফসল আবাদের। কৃষির জন্য খুবই উপকার হয়েছে, এটা খুব ভালো হয়েছে, এটা সরকার খুব ভালো একটা কাজ করছে। এখন পানি বিল আইসা পারবো, ঠিক আছে, ওই ফাটটার ভিতরে আমাদের দুন্দুর কইটা করলা এটি করা যাবে, তাহলে আমি খেলাটা আগে পানি যাইবো, আবার আগে পানি যাইব, আমরা মাছটা ধরতে পারবো, জালটা ধরতে পারবো, এতে আমাদের অনেক উপকার হয়েছে। কর্তৃপক্ষ বলছে, খালগুলো সংস্কার হলে জেলার জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ সহজ হওয়ার পাশাপাশি বেগবান হবে কৃষির উৎপাদন। খননের পরে এটি পানি সুন্দরভাবে প্রবাহিত হবে এবং পরিবেশের একটা ভারসাম্য রক্ষা হবে। তাছাড়া আপনার যখন শুষ্ক মৌসুমে এখান থেকে পানি মানুষ নিতে পারবে এবং কৃষিকাজ করতে পারবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই প্রকল্পে সদর উপজেলায় 3টি, হাজীগঞ্জে 1টি, ফরিদগঞ্জে 1টি এবং কচুয়ায় 5টি খালের সংস্কার করা হচ্ছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 4,94,00,000 টাকা। গেল বছরের নভেম্বরে শুরু হওয়া প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী 30 জুন। তালহা জুবাইর, এখন চাঁদপুর। স্বাধীনতার 3 বছর পর থেকে আমিরাতে যাত্রা শুরু হয় জনতা ব্যাংকের এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আবুধাবি সহ 4 শাখার মাধ্যমে প্রতি বছর করে 1 লাখ প্রবাসী গ্রাহককে রেমিটেন্স সেবা দিচ্ছে এই জনতা ব্যাংক। কিন্তু এটিএম বুথ অকেজোর পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণ এবার গিয়ে দাঁড়িয়েছে 30 মিলিয়ন দিরহামের বেশি। আর অন্যদিকে শুধু আবুধাবি থেকেই সপ্তাহে 2000 প্রবাসী যাতায়াত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। কিন্তু প্রবাসীদের মরদেহ পরিবহন না করার অভিযোগ রয়েছে এই বিমান বাংলাদেশের বিরুদ্ধে। আমিরাত থেকে কামরুল হাসান জনির প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 1974 সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জনতা ব্যাংক যাত্রা শুরু করে সংযুক্ত আরব আমিরাতে। একই বছর দেশটি থেকে ফ্লাইট পরিচালনা শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। রাজধানী আবুধাবিতে প্রধান কার্যালয় ছাড়াও দুবাই, শারজা ও আলাইনে আরও 3টি শাখা রয়েছে জনতা ব্যাংকের। রেমিটেন্স প্রবাহ বাড়াতে শুক্র, শনি ও রোববার ছুটির দিনেও রাত 8টা পর্যন্ত প্রবাসীদের সন্ধ্যাকালীন ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকটি। 2023 সালে জনতা ব্যাংক থেকে 2000 কোটি টাকা রেমিটেন্স পাঠানো হলেও 2024 সালে এর পরিমাণ ছিল 6000 কোটি টাকা। শ্রমজীবী, পেশাজীবী ও ব্যবসায়ী মিলিয়ে প্রতি বছর গড়ে প্রায় 1 লাখ গ্রাহক জনতা ব্যাংক থেকে রেমিটেন্স সেবা নিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। বর্তমানে আমাদের 4টা শাখার মধ্যে আমাদের মোট অ্যাকাউন্টের সংখ্যা 65,000-এর অধিক। এর মধ্যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট হচ্ছে 37,000 থেকে 38,000। আমরা প্রতি বছর গড়ে 1 লক্ষ রেমিটারকে আমরা রেমিটেন্স প্রেরণের সুবিধা দিয়ে থাকি। সংযুক্ত আরব আমিরাতে ব্যাংকটির চাহিদা দিন দিন বাড়ায় ক্রমশ দৃশ্যমান হচ্ছে বেশ কিছু সংকট।
এর মধ্যে জনবল সংকট যেমন রয়েছে, তেমনি 2019 সালে স্থাপন করা এটিএম দ্রুত অকেজো হয়ে পড়ে আছে। এমনকি জামানতবিহীন ও সহজ শর্তে বাংলাদেশি ব্যবসায়ীদের ঋণ দেয়ায় গেল কয়েক বছরে খিলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 40 মিলিয়ন দিরহাম। এর মধ্যে গেল 1.5 বছরে 8 মিলিয়ন দিরহাম আদায় করা সম্ভব হলেও এখনও খিলাপি ঋণ 30 মিলিয়নের বেশি। খেলাপি ঋণ গ্রহীতা তারা যখন আগ্রহ প্রকাশ করছে তাদেরকে ঋণ পরিশোধের প্রক্রিয়াটা সহজ করে দিয়েছি এবং আশা করি অতি শীঘ্রই আমাদের এটিএম এর যে ফুল সার্ভিসটা আমরা জনসাধারণকে দিতে পারবো। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবি থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে সপ্তাহব্যাপী ফ্লাইট পরিচালনা করছে। প্রতি সপ্তাহে কেবল আবুধাবি থেকেই গড়ে 2000 যাত্রী বিমানে যাতায়াত করছেন। তবে লাগেজ বহনের ক্ষেত্রে যাত্রীরা উদাসীন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই অবস্থায় সচেতনতামূলক বিশেষ নির্দেশিকা প্রচার করছে প্রতিষ্ঠানটি। আমাদের সম্মানিত যাত্রীরা ওনারা অনেক সময় ওভার সাইজ বা অড সাইজের ব্যাগেজ, বড় ব্যাগেজ নিয়ে যায়, যার কারণে এটা আমাদের অ্যাকোমোডেশনের সমস্যা হয়েছে। যদি এটা কার্টুন হয় তাহলে এটার দৈর্ঘ্যটা যাতে সর্বোচ্চ 20 ইঞ্চির মধ্যে রাখে, আর যদি এটা লাগেজ হয় তাহলে 28 ইঞ্চি পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করতে পারি। আবুধাবি থেকে সিঙ্গেল ব্যাগেজ ও জিরো ব্যাগেজ যাত্রীদের জন্য তুলনামূলক কম খরচে বিশেষ সেবা চালু রাখলেও দীর্ঘদিন প্রবাসী বাংলাদেশিদের মরদেহ পরিবহন না করার অভিযোগ রয়েছে বিমান বাংলাদেশের বিরুদ্ধে। যদিও কর্তৃপক্ষ বলছে ছোট ও মাঝারি ফ্লাইট পরিচালনার কারণেই জায়গা সংকুলান হচ্ছে না তাদের। মাঝারি মানে যে এয়ারক্রাফটটা সেটা চলাচল করাতে আমাদের অনেক সময় এটাতে অ্যাকোমোডেশন হয় না। এটা থেকে আমাদের যে কার্গো বলে যে কপিংটা যাবে, ওই অ্যাকোমোডেশনটা করা যায় না, যার কারণে আমরা সবসময় হয়তো এটা নিতে পারি না। দীর্ঘ 50 বছর ধরে দেশের রাষ্ট্রায়ত্ত ও জাতীয় পতাকাবাহী দুটি প্রতিষ্ঠান সেবা দিচ্ছে আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের। তবে দ্রুত সময়ে জনতা ব্যাংক ও বিমানের চলমান সংকটগুলো নিরসনের পাশাপাশি যথাযথ ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের প্রত্যাশা প্রবাসীদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির আহ্বানের পরও ক্রেমলিন প্রতিনিধিদের প্রকাশিত তালিকায় পুতিনের নাম নেই। রাশিয়ার হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি এবং ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন। কিয়েভের ভাষ্য, বৈঠকে পুতিনের অনুপস্থিতির অর্থ হচ্ছে শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না মস্কো। যদিও গেল সপ্তাহে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন পুতিন নিজেই। এদিকে দুই পক্ষের আলোচনায় অংশ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। 2019 সালের পর পুতিন ও জেলেনস্কির সামনাসামনি দেখা হয়নি। যুদ্ধ বন্ধে 2022 সালের মার্চে ইস্তাম্বুলে এক দফা আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। এবার খেলার প্রসঙ্গ। দেশের ফুটবল মাঠ রক্ষণাবেক্ষণে প্রথমবারের মতো কিউরেটর আনার পরিকল্পনা করছে বাফুফে, আর এরই মাধ্যমে দেশের কিউরেটর তৈরির ভাবনাও আছে ফেডারেশনটির। আর এদিকে বাংলাদেশ সিঙ্গাপুরে হামজা জামালদের খেলাতে আরও নতুনত্ব যুক্ত করতে চায় বাফুফে, আর সেক্ষেত্রে দেশীয় শিল্পীদের পারফরমেন্সের পাশাপাশি বাফুফের পরিকল্পনায় থাকছে মনোমুগ্ধকর লেজার শোর আয়োজন। বিস্তারিত শরীফ রওশনের প্রতিবেদনে। ক্রিকেট মাঠের 22 গজকে প্রতিপক্ষের জন্য লড়াইয়ের ভয়ঙ্কর ময়দান আর খেলা উপযোগী করতে পিচ কিউরেটরের চল অনেক আগে থেকেই ছিল দেশের ক্রীড়াঙ্গনে। তবে খেলাপ্রিয় কোটি মানুষের দেশে ফুটবল মাঠের কিউরেটর শব্দটা একেবারেই অচেনা, যে কারণে মাঠের বেহাল দশার মধ্যেও খেলতে হয় ফুটবলারদের। তবে এবার সেই জায়গায় পরিবর্তন আনতে যাচ্ছে তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি। শুধু কিউরেটর নিয়োগ নয়, দেশেই বানাতে চান মাঠ রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ ব্যক্তি। মাস্টার ট্রেনার আন্ডারে আমরা জুনিয়র কিউরেটর রাখবো যারা শিখবে। ইভেন্চুয়ালি আমি বিশ্বাস করি ফিউচারে বাংলাদেশি কিউরেটর বাংলাদেশের মাটি দেখে রাখবে। এদিকে 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের আগে মাঠের মাপ বুঝে স্টেডিয়ামের ফ্লাড লাইটের পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে। সেদিন ম্যাচে বৃষ্টির শঙ্কা থাকলেও নির্বিঘ্নেই খেলা চালিয়ে যাবার ব্যাপারে আশাবাদী বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। এত ভারী বৃষ্টির পরেও কিন্তু আমাদের ফিল্ড পানি অবজর্ভ করতে পেরেছে, প্লাস ড্রাই থাকতে পেরেছে। সো আমরা বিশ্বাস করি যেটা অতীতে আমরা দেখেছি ফ্লাডিং হয়ে যেত, খেলা চালাতে পারতাম না, খেলার মাঝখানে বল আটকে যেত। এটা ইনশাল্লাহ আগামী 10 তারিখ জুনের খেলাতে যদি বৃষ্টি হয়ও
আমাদের খেলা চলবে। আমাদের লাইট অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, আর এনাফ লাইট ফর ফিফা অ্যান্ড AFC'র অ্যাডভাইস অনুযায়ী। হামজা চৌধুরী সমিত সোমের ঘরের মাটিতে অভিষেকের দিনে ফুটবল পাগল মানুষের জন্য ভিন্ন মাত্রার আয়োজনের কথাই জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির এই সদস্য। বাচ্চাদের জন্য গেমস থাকবে, অ্যাডাল্টসদের জন্য গেম থাকবে, রিফ্রেশমেন্টস থাকবে, মেবি কিছু মার্চেন্ডাইজ স্টল থাকবে। বাট আমরা চাচ্ছি স্টেডিয়ামে আশেপাশে যেন যদি কেউ খেলা ভিতরে নাও দেখে, ওই আশেপাশে এসেও যেন একটা ফিল পায়, স্টেডিয়াম অ্যাটমসফিয়ারটা পায়। স্টেডিয়ামের ভিতরে আমাদের একটা কনসার্ট হবে, প্রি গেম কনসার্ট হবে, আর হাফ টাইমে একটা লেজার শো বা একটা মিউজিক্যাল শো করবো আমরা। এটা AFC গাইডলাইন্সের ভিতরে থাকবে। 22 মের মধ্যে এনএসসি থেকে মাঠ বুঝে পাওয়ার পরই খেলোয়াড়দের অনুশীলনের আনুষ্ঠানিকতা শুরু করবে বাফুফে। শরীফ রাউশন, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। অনাদর অবহেলায় মৌলিক অধিকার বঞ্চিত প্রায় 10 লাখ পথশিশু। জড়াচ্ছে অপরাধ ও মাদক কারবারে, আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি। প্রকল্প আমাদেরকে শিক্ষা দেয় এটা কাজ করবে কি করবে না, সেটিকে আসলে স্কেল আপ করা বা ছড়িয়ে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়া দরকার। দাবি পূরণের ঘোষণা ছাড়া কাকরাইল ছাড়বে না জগন্নাথের শিক্ষার্থীরা। তথ্য উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারার দায় নেবে না আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের উচিত তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে, প্রশাসনকে সহযোগিতা করা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবার দায়ী নই। চট্টগ্রামের উন্নয়নে নগর সরকারের জোর দাবি। ইতিবাচক সারা প্রধান উপদেষ্টার। যন্ত্রপাতি কিনতে 300 কোটি টাকা বরাদ্দ চান মেয়র। সাতক্ষীরায় হঠাৎ মড়কের কবলে বাগদা চিংড়ি। মৌসুমের শুরুতেই লোকসানে চাষিরা। রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা। এবং আমিরাতে অকেজো ভূত আর খেলাপি ঋণে ধুঁকছে জনতা ব্যাংক। মরদেহ পরিবহনে অনাগ্রহ বিমানের। 2 রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেবায় প্রবাসীদের অসন্তোষ। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।